খাদ্যে বিষক্রিয়া নয়, রামপুরার দুই ভাই বোনকে হত্যা করা হয় শ্বাসরোধ করে, ময়না তদন্ত রিপোর্ট। কাউকেই সন্দেহ করতে পারছেন না স্বজনরা। এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে দেশের কমপক্ষে 40টি ব্যবসা প্রতিষ্ঠান জড়িত, রিমান্ডে জানালো গ্রেপ্তার জার্মানি নাগরিক। ১-১১ কুশীলবদের সঙ্গে সমঝোতা করেই ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, মন্তব্য খালেদা জিয়ার। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ। ১-১১তে জাতীয় পার্টির নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার আনিসুলের, এরশাদের পক্ষে বললেন জিএম কাদের। এবং এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র এক ধাপ দূরে মাশরাফি বাহিনী। বাংলাদেশ পাকিস্তান ম্যাচের টিকিট সংকট, বিশৃঙ্খলা সামলাতে পুলিশের লাঠিচার্জ। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। খাদ্যে বিষক্রিয়া মৃত্যুর কারণ নয়। রাজধানীর রামপুরার দুই ভাই বোনকে হত্যা করা হয়েছে শ্বাসরোধ করে। ময়নাতদন্তে পাওয়া গেছে গলায় আঘাতের চিহ্ন। যদিও সোমবার রাতে বাবা মা দাবি করেন বাসি খাবার খাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাদের, তবে বিষয়টি কর্তব্যরত চিকিৎসকের সন্দেহ হওয়ায় ময়না তদন্তের জন্য বলেন তিনি। সব মিলিয়ে ভাই বোনের এই মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় বাড়ির দুই দারোয়ান ও গৃহশিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে রোববার বনশ্রীর একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে অবশিষ্টাংশ বাসায় এনে ফ্রিজে রেখে দেন মা। সোমবার দুপুরে সেই খাবার খেয়ে ঘুমাতে যায় তারা। এরপর আর ভাঙেনি সেই ঘুম। আমাকে ফোন দিছে, মিলা মেয়েটা তো নড়তেছে না, মেয়ে ছেলে দুটোর কি হলো, এরা উঠে না ঘুম থেকে। প্রাথমিক দৃশ্যপট ছিল এরকমই, আর তাই পোস্টমর্টেম ছাড়াই মৃতদেহ নিয়ে যেতে চায় বাবা মা। কিন্তু রাতেই কর্তব্যরত চিকিৎসক বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করেন, আর সে সন্দেহই সকালে সত্যি হয়। ময়নাতদন্তে নুসরাত ও আলভি দুজনের শরীরেই শ্বাসরোধ করে হত্যার আলামত পেয়েছে ফরেনসিক বিভাগ। অর্ণির দেহে গলায় আমরা ব্রুজ পেয়েছি, গলায় চোখে আমরা রক্ত জমার পেয়েছি। তার শ্বাসজনিত কারণে মৃত্যু হলে আমরা সায়ানোসিস বলে একটা শব্দ ডাক্তারি ভাষায় বলি, সেটা পাওয়া গেছে দুইজনের দেহেই। আর আলবি আমানের শরীরে পায়ে আমরা ব্রুজ পেয়েছি, গলায় কয়েকটা অ্যাব্রেশন পেয়েছি। এই রিপোর্ট দেওয়ার সময় ঢাকা মেডিকেলে দেখা যায়নি বাবা মাকে। বনশ্রীর বাসায় গিয়েও পাওয়া যায়নি তাদেরকে। আমরা যারা গার্ডিয়ান আছি তারা চয়েস করে বিয়ে করেছি এবং তাদের সম্পর্ক চমৎকার ছিল। এখন শুনলাম এরা আত্মীয়স্বজন থেকে জামালপুর নাকি চলে গেছে। এদিকে এই ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ময়নাতদন্তের একটা পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কাছে আসবে, তাদের পক্ষ থেকেও আমাদের কাছে একটা লিখিত দিবে। আমরা সব বিষয়গুলোই তদন্ত করতেছি। দুইটা বাচ্চা মারা গেছে, এটা সেনসিটিভ ম্যাটার। শিশু নুসরাত আমান অর্নি ভিকারুন্নিসা নুন স্কুলের 6ষ্ঠ শ্রেণী এবং আলভি আমান হলি ক্রিসেন্ট স্কুলের নার্সারির শিক্ষার্থী ছিল। পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে শিশু দুটির খাবারের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে। অন্যদিকে ফরেনসিক রিপোর্টে চিকিৎসক বলছেন শিশু দুটির শরীরে শ্বাসরোধে হত্যা করার আলামত পাওয়া গেছে। সব মিলিয়ে শিশু দুটির মরদেহ উদ্ধারের পর থেকে এই হত্যা রহস্য নিয়ে একটি ধূম্রজালের সৃষ্টি হলো। সজল দাস, সময় সংবাদ, ঢাকা। এদিকে সন্তানদের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রেখে দাফনের জন্য মঙ্গলবার বিকেলে গ্রামের বাড়ি জামালপুরে পৌঁছান নিহত অর্নি ও আলভির বাবা মা। বাবা আমান জানান, ব্যবসায়িকভাবে তাদের এমন কোনো শত্রু নেই যারা হত্যাকাণ্ডটি ঘটাতে পারে। আমি কাউকে সন্দেহ করি না, শিক্ষক না তো শিক্ষিকা, উনি তো চলে গেছে। তাহলে কি তার বাবার বা ব্যবসায়িক কোনো ঘটনা নিয়ে কারোর সাথে কোনো বিরোধ ছিল? তাও তো আমি জানি না। কারো সন্দেহ করতে পারতেছি না, বাট আমার জানা মতো আমার কোনো শত্রু নেই। ব্যবসা করি আমি, বাট ব্যবসায়ী কোনো কারোর সঙ্গে নেই, জানা মতো শত্রু নেই। বাট হয়তো আমার অজান্তে আমার সাথে থাকতেও পারে। সাসপেক্ট করেছিলাম যে আমরা আগের দিন চাইনিজ খেয়েছিলাম, অবশ্য অংশ তো ওরা খেয়েছিল। তো আমরা সাসপেক্ট করে ফাস্টফুড পয়জন হতে পারে, এটা আমাদের ধারণা থেকে বলছিলাম আমরা। কুমিল্লায় 2 ও লাকসামে 1 শিশু হত্যার রেশ কাটতে না কাটতে এবার জেলার মনোহরগঞ্জে নিখোঁজের একদিন পর রিয়াদ নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় সোমবার বাসা থেকে বের হয় রিয়াদ। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। দিনভর অপেক্ষার পর রাতেও তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে দিশাগঞ্জ বাজারের পাশে বস্তাবন্দি অবস্থায় রিয়াদের লাশ দেখতে পায় স্থানীয়রা। ফলে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা জানাতে পারেনি পুলিশ।
সন্ধ্যার পরে বাজার গেছে, কে কোয়া লাগবেছে, কে কোয়া কিতা বেছে, তো মনের এত সন্দেহ আনি না ভাই। আর উত্তর আল্লাহকে কোনো কারগুলো কিছু নেই। আর উত্তর এরকম করে চলিয়ে ভাই মেয়ে আজ দে আর উত্তরে দিয়ে মৃত্যু হবে ভাই, কোনো জানি না। আমরা এই হত্যাকারীকে ধরে আইন আমলে এনে উচিত বিচার, যেটি এই মা চাচ্ছেন তার সন্তানের উচিত বিচার, নিশ্চয়ই রাষ্ট্র সরকার আমরা সেটি করব। চট্টগ্রামে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে শ্বাসরোধ করে এবং খালু শ্বশুরকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় মঙ্গলবার রাত 9টার দিকে নগরীর ফিরিঙ্গি বাজার এলাকায় ভাড়া বাসায় স্ত্রী আসমার সঙ্গে ঝগড়া হয় মালয়েশিয়া প্রবাসী স্বামী হৃদয়ের। কথা কাটাকাটির এক পর্যায়ে সে শ্বাসরোধ করে আসমাকে হত্যা করে। এরপর বাসার সামনের মোবাইল দোকানদার খালু শ্বশুর মাসুদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় হৃদয়। স্থানীয়রা দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। স্বজনরা জানান, গত 1.5 বছর আগে হৃদয়ের সঙ্গে বিয়ে হয় আসমার। বিয়ের পর হৃদয় মালয়েশিয়া চলে গেলে এর মাঝে আসমা আর মাসুদ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান স্বজনরা। যে দুজন রোগী আমার কাছে এসেছে তাদের দুজনের একজনের তারা যে হিস্ট্রি দিয়েছেন তার মধ্যে ছিল যে তাদের স্টেপ ইনজুরি একটা হিস্ট্রি বলেছেন, আর আরেকজনের ওরকম কোনো ধরনের আঘাত পাওয়া যায়নি, কিন্তু হয়তো ব্লান্ট কোনো ট্রমা হতে পারে, কিন্তু এটা আমি সুনির্দিষ্টভাবে বলতে পারবো না। এটা পোস্টমর্টম করার পরেই যারা পোস্টমর্টম করবেন বিশেষজ্ঞ ডক্টর ওনারা বলতে পারবেন। কুমিল্লায় 2 শিশু হত্যা মামলার প্রধান আসামি ছোটন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। এর আগে সোমবার রাতে রাজধানীর মালিবাগ থেকে ছোটনকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায়, ঘটনার পর থেকে ছোটন রাজধানীতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে অভিযান চালাচ্ছিল কুমিল্লা জেলা পুলিশ ও ডিবির একটি যৌথ দল। সোমবার রাতে তাকে মালিবাগের টুইন টাওয়ারের সামনে থেকে গ্রেপ্তার করে তারা। পরে ছোটনকে কুমিল্লা নিয়ে যাওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক রাজু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। শনিবার পারিবারিক দ্বন্দ্বের জেরে ধুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকায় তালাবদ্ধ অবস্থায় 2 শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। প্রবাসী সময় আরো থাকছে। পদ্মায় মূল সেতুতে এখন পর্যন্ত 22 ভাগ কাজ শেষ হওয়ার কথা থাকলেও অর্জন তারও বেশি। বর্ষার আগে 2টি পিলার শেষ করার লক্ষ্যে চলছে কর্মযজ্ঞ। গ্রামীণ রাস্তায় ছোট ছোট কালভার্ট নির্মাণ সহ 6,650 কোটি 75 লাখ টাকার 12টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। সবচেয়ে বড় প্রকল্পটি হচ্ছে 64 জেলার 489টি উপজেলার গ্রামীণ রাস্তার ছোট ছোট কালভার্ট নির্মাণ প্রকল্প। অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, বৃহত্তর রাজশাহী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, 4টি টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, সাপোর্ট টু জয়দেবপুর, দেবগ্রাম, হুলতা, মদনপুর, ঢাকা বাইপাস প্রকল্প। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী জানান, এই বাইপাস সড়কটি পিপিপির মাধ্যমে বাস্তবায়ন করা হবে। সড়কটি ব্যবহারে জনসাধারণকে টোল দিতে হবে বলেও জানান মন্ত্রী। গ্রামীণ উন্নয়ন প্রকল্পগুলো আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলেও জানান তিনি। আমাদের পরিকল্পনা হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন, আর যাতে করে কাউকেই এই বাঁশের সাঁকো দিয়ে বাড়িতে যেতে না হয়। এটা সারা বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে এবং বাংলাদেশের কোনো কেউ বলতে পারবেন না যে আমি আমার বাড়িতে সাঁকোতে যাই। এটা প্রথম নিয়ে আসলাম 3,600 কোটি টাকার প্রকল্প। আরো 1-2টা করলে পরে ইনশাআল্লাহ 17 সালের মাঝে আর কোনো বাঁশের সাঁকো এটা দুর্বৃন্দিও পাওয়া যাবে, বাংলাদেশে পাওয়া যাবে। আস্তে আস্তে বিদেশের উপর নির্ভরশীলতা আমাদের কমবে। আমরা বিদেশ থেকে আর বড়ই চাই না, লোন চাই না, আমরা চাই বিনিয়োগ চাই। 1/11 কুশীলবদের সঙ্গে সমঝোতা করেই আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেই কুশীলবদের বিচার করতে সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান কার্যালয়ে এক আলোচনা সভায় আগামীতে দলে নতুন নেতৃত্ব নিয়ে আসার ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন। যে -2 ফর্মুলার জন্য যেটা করলো এই যে হলো, তো আমরা যদি একসঙ্গে থাকতাম
তাহলে কি করতে পারতো? কিচ্ছু করার সাহস ছিল না, কিছু করতে পারতো না। কিসের জন্য? যে ক্ষমতায় যেতে হবে তাদের সঙ্গে একটা আঘাত করে বা তাদের সঙ্গে কথা বলে, এটার কোনো দরকার ছিল না। তাদের যদি সত্যিকার সিনসিয়ারিটি থাকে এবং তিনি যদি সত্যি মিন করে থাকেন, তাহলে তাদেরকে ধরে দেখিয়ে দিবেন, প্রমাণ করে দিবেন যে হ্যাঁ উনি এটা মিন করছেন। যারা সত্যিকারের আন্দোলন সংগ্রামে তখন অংশগ্রহণ করেছিল তাদেরকে দলের ভালো ভালো জায়গায় দিতে হবে। বয়স্ক নেতা যারা আছে তারা দলকে অনেক কিছু দিয়েছেন, বয়স হয়েছে, এখন তাদেরকে আমরা উপদেষ্টা পরিষদ ওদিকে দিয়ে ইয়াং ফেজকে আমরা সামনে আনবো। ১/১১ প্রেক্ষাপট নিয়ে চলমান আলোচনা এবার নতুন মোড় নিয়েছে। সে সময়ের ভূমিকা নিয়ে সম্প্রতি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ তার দলের নেতা ও সরকারের পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বিচার দাবি করেন। এরই প্রেক্ষিতে মঙ্গলবার আনিসুল ইসলাম মাহমুদ সংবাদ সম্মেলনে দাবি করেন এরশাদের অভিযোগ সত্য নয়। দলটির কো চেয়ারম্যান জিএম কাদেরের ধারণা, বড় ভাই এরশাদ 2007 সালে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা দিলেও শেষমেশ আনিসুল ইসলামকে সেই পদ দিতে বাধ্য হন। দেশে ১/১১ সরকারের ভূমিকা এবং তাদের পটভূমি তৈরির প্রেক্ষাপট নিয়ে গত কিছুদিন ধরেই আলোচনা চলছে নানা মহলে। সম্প্রতি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ। সেই সঙ্গে কথা বলা হচ্ছে কুশীলব যারা পিছনে চক্রান্ত করেছে তাদের বিচার করা হোক। 5 জনের নাম আসছে, একজনের নাম আসে নাই। তিনি কি জানেন? আনিস সাহেব আমার বলে আসেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ তিনি তা অস্বীকার করেছেন। মঙ্গলবার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে পানি সম্পদ মন্ত্রী দাবি করেন পার্টির চেয়ারম্যানের আদেশেই সে সময় তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন। সেদিন অ্যাক্টিং চেয়ারম্যানের পদ গ্রহণ করায় -3টা হয়নি, এটা -2তে যে থেমেছে। সংবাদ সম্মেলনে আনিসুল আরো বলেন, পার্টির চেয়ারম্যানের নানা সিদ্ধান্তের কারণে দল নাজুক অবস্থায় রয়েছে। আপনার সাথে আমরা থাকতে চাই, কিন্তু সেই থাকাটা গণতান্ত্রিক একটা মাত্রার মধ্যে থাকতে হবে। বিশেষ করে ভাইয়ের জন্য উনি পার্টিটা ধ্বংস করবেন এটা আমি চাই। যদিও এরশাদের ছোট ভাই ও দলটির বর্তমান কো চেয়ারম্যান জিএম কাদের বলেছেন 2007-এ ইচ্ছা থাকা সত্ত্বেও তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করতে পারেননি হোসেন মোহাম্মদ এরশাদ। ১/১১ ঘটনা চেয়ারম্যান সাহেব আমাকে ডাকলেন এবং ডেকে বললেন যে আমি বোধহয় থাকতে পারছি না, তো আমি তোমাকে আমার পরবর্তী অ্যাক্টিং চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেবো। তারপরে হঠাৎ একদিন যেদিন ঘোষণা দেওয়ার একটা সময় আসলো, দেখলাম যে আমার পরিবর্তে জনাব আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে নাম ঘোষণা করলেন অ্যাক্টিং চেয়ারম্যান। কিছুটা বুঝতে পেরেছিলাম যে চাপের কারণেই হয়তো এটা উনি করেছেন। পার্টির চেয়ারম্যানের সাথে এই নেতারও মত, জাতীয় পার্টিতে চলমান কিছু দ্বন্দ্বের পেছনে আনিসুল ইসলামের হাত রয়েছে, আর হয়তো সে কারণেই ১/১১ এত বছর পরও তার প্রসঙ্গ তুলেছেন এরশাদ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। বর্ষার আগেই 2টি পিলার সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে পদ্মা সেতুতে। এরই মধ্যে 6 ও 7 নম্বর ব্লকে পাইল বসানো চলছে। আর বর্ষা মৌসুমে কাজের গতি স্বাভাবিক রাখতে নদীর চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। সংশ্লিষ্টরা বলছেন, এখনো পর্যন্ত মূল সেতুতে 22% কাজের লক্ষ্য নির্ধারিত থাকলেও অর্জন হয়েছে তার চেয়ে বেশি। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। অনিশ্চয়তা আর মেঘের আধার ছিল শুরুতেই। সেই অমানিশা কেটে গিয়ে আলোর পথে যাত্রা বহু আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর। এখন চলছে 2টি পিলার বসানো। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর কাজ শুরু হয় 7 নম্বর ব্লকে। 6টি পাইলের উপর একটি পিলার বসানো যেহেতু সমসাপেক্ষ ব্যাপার, তাই 7 নম্বর ব্লকে 3টি পাইল বসানোর পরই কাজ ধরা হয়েছে এই 6 নম্বর ব্লকে। আর এখন পর্যন্ত 6 নম্বর ব্লকে পাইল বসানো হয়েছে 2টি। আর এভাবেই আগামী দিনগুলোতে ক্রমান্বয়ে মাওয়া প্রান্তের দিকে আরও পাইল বসানোর কাজ শুরু হবে। 6 নম্বর ব্লকটি পদ্মার মাওয়া প্রান্ত থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। ফেব্রুয়ারি মাসের শুরুতে এখানে শুরু হয় কাজ। চীনের মেজর ব্রিজ কোম্পানির তত্ত্বাবধানে দিনরাত কাজ করছেন দেশি বিদেশি কর্মীরা। এখন পর্যন্ত এই ব্লকে যে 2টি পাইল নদীর তলদেশে প্রবেশ করানো হয়েছে সেগুলোর দৈর্ঘ্য 70 মিটার করে। ক্রমান্বয়ে এখানে আরও 4টি পাইল বসানো হবে। তবে বর্ষায় পদ্মা নদীতে সর্বোচ্চ 40 থেকে 45 মিটার পর্যন্ত মাটি সরে যাওয়ার রেকর্ড আছে। সেক্ষেত্রে পাইলগুলো পড়ে যাওয়ার আশঙ্কাকে বিবেচনায় রেখে সবগুলো পাইলের সঙ্গে জোড়া দেওয়া হবে
আরও 50 মিটার করে। এইভাবে 6টি পাইল বসে যাওয়ার পর সেগুলো রড, কনক্রিট ও বালু দিয়ে ভরাট করে ক্যাপ বসিয়ে দেওয়া হবে। আর তার উপর স্ট্রাকচার নির্মাণ করা হলেই পূর্ণতা পাবে এক একটি পিলার। সয়েল ইনভেস্টিগেশন এটা কাজ চলতেছে, এটা প্রায় আমাদের 70% হয়ে গেছে। 20টা টেস্ট পাইল হওয়ার কথা, এর মধ্যে আমাদের 10টার মতো হয়ে গেছে। সার্ভিস পাইলও আমরা 5টা পাইল হয়ে গেছে, 6 নম্বর আমাদের পাইল চলতেছে। চরের মাঝখানে একটা ক্যাম্প করার চিন্তা করছি যাতে লোকজনের যাতায়াত সহজ হয়। বর্ষায় মূল নদীতে তীব্র স্রোতের কারণে কাজ করা কঠিন হবে। বিষয়টিকে আমলে নিয়ে এই সময়টায় কাজের গতি স্বাভাবিক রাখতে এর মধ্যেই নদীর চর কেটে তৈরি করা হয়েছে চ্যানেল। বর্ষার সময়টায় এই চ্যানেলের মধ্যে চলবে পিলার বসানোর কাজ। মেনলি জাঞ্জিরা সাইডে বেশি হবে, জাঞ্জিরা সাইডে স্রোত কম, তো ওই সাইডে আমরা প্ল্যান করছি। পুরো প্রকল্পের কাজে গতি আনতে এই বছরের মধ্যে 1600 কিলোজুল ক্ষমতা সম্পন্ন একটি হ্যামার এবং 1000 টন ওজনের আরও একটি ভাসমান ক্রেন যোগ করা হবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়েছিল মার্চ মাসেই। গণতন্ত্রের মূল আকাঙ্ক্ষাকে সম্পূর্ণভাবে বিনষ্ট করতে চেয়েছিল তৎকালীন পাকিস্তান সামরিক জান্তা। সাধারণ মানুষের মনে স্পষ্ট হয়ে উঠেছিল, স্বাধীনতা না পেলে বৈষম্য আর নির্যাতনের অবসান ঘটবে না। শোষণমুক্ত হতে বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়ে স্বাধীনতা যুদ্ধে। তবে স্বাধীনতার যে স্বপ্ন দেখা হয়েছিল তা আজও সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে অভিমত বিশিষ্টজনদের। শাফিন জাহিদের রিপোর্ট। 52, 66, 69 এবং সবশেষ 1971। দীর্ঘ 19 বছরের রক্তঝরা বেগবান আন্দোলন নতুন করে এক জাগরণের প্রেক্ষাপট তৈরি করেছিল, যে ঢেউয়ের শীর্ষবিন্দু ছুঁয়েছিল 1971-এর মার্চ মাসে। 70-এর নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও আজকের এই দিনে এক বেতার ভাষণে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করেন পাকিস্তানি শাসক ইয়াহিয়া খান। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সে অন্যায়ের প্রতিবাদ করতে তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বজ্রকণ্ঠে ভেসে আসে মুক্তির ডাক। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে ভাষণের 18 দিন পরেই 9 মাসের এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে জাতি। যে যুদ্ধে জয়ী হয়ে পৃথিবীর বুকে এক নতুন মানচিত্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। গবেষকরা বলছেন, স্বাধীনতা সংগ্রামের তাৎপর্য এ মার্চকে কেন্দ্র করেই। ঢাকা কেন্দ্র হলেও ঢাকা থেকে যেসব দিক নির্দেশনা যেত, এগুলির প্রতি তাকিয়ে থাকতো সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল। পূর্ব প্রস্তুতি হিসাবে প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু আপনার একটা ট্রেনিং ক্যাম্প শুরু হয়ে গিয়েছিল। একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক আর বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে ওঠার যে স্বপ্ন দেখা হয়েছিল 71-এ, স্বাধীনতার 45 বছর পরেও তা সমাজ আর রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। মুক্তিযুদ্ধের যে চেতনার কথাটি বলি আমরা, যে একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাংলাদেশে গড়ে উঠবে, এমন একটি স্বাধীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে গত কয়েক বছরের ঘটনাবলী থেকে প্রমাণ করে সেই জায়গাটায় যে সমাজ ও রাষ্ট্রের প্রতিষ্ঠা হয়নি। যে চেতনা নিয়ে মানুষ সেদিন রাস্তায় নেমেছিল তা সবার মাঝে জাগ্রত করে রাখার কথা জানালেন তারা। 71-এর মুক্তির যুদ্ধে বাংলাদেশের জন্ম হয়েছিল একটি আধুনিক রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের নীতিতে ছিল না ধর্ম আর জাতিগত পরিচয়ের কোনো দ্বন্দ্ব। তারপরেও স্বাধীনতার পরবর্তী সময়ে এসেছে অনেক বাধা। তাই সেদিনের যোদ্ধারা বলছেন, যদি এ বাধা অতিক্রম করা যায় তাহলে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এগিয়ে যেতে পারবে অনেক দূর। শাফিন জাহিদ, সময় সংবাদ, নবীনগর, সাভার। প্রবাসী সময় আর থাকছে। Doesn't matter, Kohli finishes it off. India in the final of this Micromax Asia Cup. বিরাট কোহলির দুর্দান্ত ব্যাটিংয়ে লঙ্কানদের 5 উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত। আসর থেকে বিদায়ের অপেক্ষায় বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। বরিশালে বাংলাদেশ ব্যাংকের সামনের সড়কে গুলি করে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে 100 ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। আহত ব্যবসায়ীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত 9:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে একটি অটোরিকশায় বাসায় ফিরছিলেন নগরের হেমায়তুদ্দিন রোডের হক জুয়েলার্সের মালিক মিরাজুল হক।
এ সময় দুটি মোটরসাইকেল অটোরিকশার গতি রোধ করে এবং তার সঙ্গে থাকা স্বর্ণের ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মিরাজ ব্যাগটি দিতে না চাইলে তার পায়ে গুলি করে। ছিনতাইকারীরা স্বর্ণের ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মিরাজকে হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দুইটা হুন্ডা এদিক দিয়ে যাইতেছিল, দুইটা দুই পাশে আটকাইয়া তারপর এই পাশে তার পাশে গুলি মারছে, গুলি মারিয়া লোকটা পায়ে লাগছে মনে হয়, সম্ভব না। আবার রক্ত বাইরিয়েছে, ব্যাগটা নিয়ে যা 60 জন লোক ব্যাগটা ধরা ধরছে, এর মধ্যে তার সাথে গুলি ধরেছে, সে আর আসে নাই, সে শুধু দাঁড়াইছিল আর তারা তার থেকে হুন্ডা উঠতে গেছে গিয়ে। বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে একজন স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে প্রায় 100 ভরির মতো স্বর্ণ ছিনতাই করে নিয়ে গিয়েছে। আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিমগুলি ঘটনাস্থলে পাঠিয়েছি। আমরা নিজেরাও ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আমরা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছি। এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে 40 থেকে 50টি প্রতিষ্ঠান জড়িত বলে রিমান্ডে তথ্য দিয়েছে গ্রেপ্তার বিদেশি নাগরিক পিওতর সিজোফেন। মঙ্গলবার দুপুরে ডিম্পি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান গোয়েন্দা কর্মকর্তারা। তারা জানান, পিওতর এই পর্যন্ত কয়েক কোটি টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনাও করছিল সে। খান মোহাম্মদ রুবেলের রিপোর্ট। জালিয়াতির মাধ্যমে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়ার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার বিদেশি নাগরিক পিওতর সিজোফেন ও 3 ব্যাংক কর্মকর্তাকে সোমবার দ্বিতীয় দফায় রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা কর্মকর্তা বলছেন, প্রথম দফার রিমান্ডে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও জিজ্ঞাসাবাদ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় আবারও রিমান্ড চেয়েছিলেন তারা। জিজ্ঞাসাবাদে পিওতর বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির নাম বলেছেন যারা তার সঙ্গে যুক্ত ছিল। সেই চক্রের সবাইকে আইনের আওতায় আনতে সেসব তথ্য যাচাই বাছাই করছেন তারা। সম্পৃক্ততা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে তাদেরকেও গ্রেফতার করা হবে। তারা যে তালিকা দিয়েছে তাতে 40-50 জনের মতো 40-50টি প্রতিষ্ঠানের তালিকা বা ব্যক্তির নাম সেটি রয়েছে। তাদের মধ্যে ব্যাংক কর্মকর্তা আছে যেমন, ঠিক তেমনি ভাবে কোনো মার্চেন্ট রয়েছে, সেখানে হোটেল ব্যবসায়ী রয়েছে, রেস্টুরেন্ট থেকে শুরু করে গান বাজনাতে সব ধরনের আসলে ব্যবসায়ী কিছু কিছু লোকের নাম বা প্রতিষ্ঠানের নাম তারা দিয়েছে। তারা আরো বলছেন, গ্রেফতারের সময় পিওতরের কাছে জার্মান নাগরিকত্বের পরিচয়পত্র এবং পোল্যান্ডের পাসপোর্ট পাওয়া যাওয়ায় তার নাগরিকত্ব নিয়ে সংশয় দেখা দেয়। পরে তারা নিশ্চিত হয়েছেন সে মূলত জার্মানির নাগরিক, আর পোলিশ পাসপোর্টটি ছিল নকল। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে 3.5 কোটি টাকা আর 47 লক্ষ টাকা দুইটা অ্যামাউন্ট সিটি ব্যাংক আমাদের কাছে বলেছে। বাকি ব্যাংকের গুলো আমরা এখনো তালিকা করছি। সে এখানে বসে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান, বড় বড় ব্যবসায়ী ব্যাংক কর্মকর্তাদের যদি হাতে নিতে পারতো, এইভাবে আরো বড় বড় অ্যামাউন্টের টাকা তোলার একটা পরিকল্পনা তার ছিল। গোয়েন্দা কর্মকর্তারা আরো জানান, ফরিদ নবী নামে লন্ডন প্রবাসী যে বাংলাদেশি নাগরিক পিওতরের সঙ্গে জড়িত বলে জানা গেছে, তার সম্পর্কেও খোঁজখবর করছেন তারা। বড় বড় কর্মকর্তা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাগমারায় নিখোঁজের 4 দিন পর আনোয়ার ইসলাম নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার শিকদারি বাজার এলাকার একটি ইটভাটা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গত শুক্রবার মুদি মালামাল কিনতে 40,000 টাকা নিয়ে প্রতিবেশী রওশন জামানের সঙ্গে শিকদারি বাজারে যান আনোয়ার ইসলাম। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোনো সন্ধান না পাওয়ায় গত শনিবার রাতে বাগমারা থানায় একটি অভিযোগ দায়ের করে পরিবার। মঙ্গলবার দুপুরে স্থানীয় একটি ইটভাটার হাউসে তার লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেওয়া হয়। ময়নাতদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। 60,000 টাকা বাড়ি থেকে নিয়ে আলছে মাল্লিতে, তারপর থেকে নিখোঁজ। এক মহিলা পাতা ঝাড় দেওয়ার জন্য আসছিল, তারপরে উনি এসে দেখছেন যে এখানে মাছে উঠতেছে, তারপরে উনি কাছে গেছেন, যাওয়ার পরে দেখতেছেন যে এখানে লাশ। পুলিশ লাশের চূড়ান্ত রিপোর্ট করছে এবং পোস্টমর্টমের জন্য মর্গে প্রেরণ করছে এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এবার প্রবাসীর খবর। আওয়ামী লীগের কেন্দ্রীয় সহযোগী ও তৃণমূল কমিটিতে প্রবাসীদের অন্তর্ভুক্তির কোটা দাবি করেছেন সৌদি প্রবাসী আওয়ামী সমর্থকরা। রিয়াদের স্থানীয় কোকো প্লাম রেস্তোরাঁয় এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন রিয়াদ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সৌদি আরবে প্রবাসে বাংলাদেশ আওয়ামী লীগ নামে কেন্দ্র থেকে কমিটি অনুমোদন দেওয়ার জন্য প্রস্তাবনা তুলে ধরা হয়। এছাড়া প্রবাসে আওয়ামী লীগ সমর্থকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মোট 8টি দাবি তুলে ধরা হয়।
নির্ধারিত সময়ের আগেই ইনফো সরকার প্রকল্প 2 শেষ করেছে সামিট কমিউনিকেশনস লিমিটেড। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর এক হোটেলে প্রকল্প শেষের আনুষ্ঠানিক ঘোষণা দেয় কোম্পানিটি। এই প্রকল্পের মাধ্যমে দেশব্যাপী পরিকল্পিত অপটিক্যাল ফাইবার টেলিযোগাযোগ অবকাঠামো নির্মাণ এবং পরিচালনা করতে যাচ্ছে সরকার। সামিট কমিউনিকেশনস সরকারের দেওয়া সময়ের পূর্বেই দেশের বিভিন্ন জেলায় ইনফো সরকার প্রকল্প 2 বাস্তবায়ন করেছে। জানানো হয়, এই প্রকল্পের আওতায় দেশের 14টি জেলা ও 96টি উপজেলায় মোট 3,650টি সংযোগ দেওয়া হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, এই প্রকল্প শেষ করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ গড়ায় অনেক দূর এগিয়ে যাওয়া সম্ভব হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রাজধানীতে চলছে মাসব্যাপী ভাঙা গড়া নাট্যোৎসব। নবনির্মিত ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে এই নাট্যোৎসবকে কেন্দ্র করে চাঙা হয়ে উঠেছে বাঙালি সংস্কৃতির অন্যতম উপাদান মঞ্চনাটক। এতে রাজধানীবাসীও পাচ্ছেন নতুন করে নাটকের স্বাদ। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের আয়োজনে মাসব্যাপী নাট্য উৎসবের মঙ্গলবার ছিল চতুর্থ দিন। তাই সন্ধ্যা থেকেই বেইলি রোডের ডক্টর নীলিমা ইব্রাহিম মিলনায়তনে উপস্থিত হন নাট্যপ্রেমীরা। এদিন তারিক আনামের নির্দেশনায় ও নাট্যকেন্দ্রের প্রযোজনায় মঞ্চায়িত হয় বন্দুকযুদ্ধ এবং গাধার হাট নামের দুটি নাটক। স্বাধীনতা উত্তর নাট্যচর্চা প্রাণকেন্দ্র এই ঐতিহাসিক মিলনায়তনটিকে নতুন ভাবে পেয়ে খুশি এই নাট্য ব্যক্তিত্ব। মহিলা সমিতি মঞ্চে তো আসলে আমাদের জন্ম, এবং এখানে আসলে আমাদের নাটকের নবনাট্যের যে জাগরণ, যে আন্দোলন, যে সূচনা, সবকিছু আসলে এই মহিলা সমিতি কেন্দ্রীভূত হয়েই হয়েছে। তো আজকে মহিলা সমিতিতে ফিরে আসতে পেরে নিশ্চয়ই আমরা অনেক ভালো অনুভব করছি, কিছু আবেগ আক্রান্ত হচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন সহ উৎসবের সামনের দিনগুলোতে দর্শক উপস্থিতি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। আর স্বাধীনতার এই পুরো মাসই দর্শকরা উপভোগ করতে পারবেন এই উৎসব। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মৃত্যুর আগে জিহাদি কাজে ব্যবহারের জন্য সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন $2,90,00,000 উইল করে গেছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। 2011 সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে লাদেনকে হত্যার পর হাতে লেখা এই উইলগুলো উদ্ধার করা হয় বলে জানান তারা। উইলে তার পরিবারকে এই অর্থ জিহাদে ব্যবহারের জন্য নির্দেশ দেওয়া হয়। ওসামা বিন লাদেনের লেখা বেশ কয়েকটি চিঠিও উদ্ধার করা হয়, যেগুলোতে নিজের প্রাণহানির আশঙ্কা করেছিলেন তিনি। 2011 সালের মে মাসে সামরিক শহর অ্যাবোটাবাদে অভিযান চালিয়ে লাদেনকে হত্যা করে মার্কিন বিশেষ বাহিনী। Most of the fighters use suicide attacks and have strongholds in different parts of Syria. এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বুধবার বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারানোর আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে গুরুত্বপূর্ণ ওই ম্যাচ জিতে চায় মাশরাফিরা। এই ম্যাচ জিতলেই 2012 সালের এশিয়া কাপের পর আবারও ফাইনালে খেলবে টাইগাররা। ইনজুরির কারণে মুস্তাফিজ দল থেকে বাদ পড়ায় তার বদলি খুঁজে পাওয়া কষ্টকর হবে। তবে কোচ হাথুরু সিংহে আর অধিনায়ক মাশরাফি মনে করেন দলের অন্য বোলারদের সামর্থ্য আছে পাকিস্তানি ব্যাটসম্যানদের ঘায়েল করার। আগের ম্যাচগুলোতে ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার। তবে তামিম দলে ফেরায় কিছুটা স্বস্তি মিলেছে টিম ম্যানেজমেন্টের। একাদশে 4 পেসার খেলানো হবে কিনা তার সিদ্ধান্ত আসবে উইকেটের কন্ডিশন বুঝে। পাকিস্তানের বোলিং উপদেষ্টা আজহার মাহমুদ বলেছেন, তার দলের বড় শক্তি বোলিং এবং তা দিয়েই বাংলাদেশকে ঘায়েল করতে চায় পাকিস্তান। যে ভুলগুলো করেছে ওইগুলো ঠিক করে এবং ভালো কাজটা কন্টিনিউ করতে পারলে সুযোগ অবশ্যই আছে। তামিম অনেকদিন ধরে খেলছে, সো ইজ ভেরি এক্সপিরিয়েন্স, আমি শুরু থেকে বলেছি। আর মুস্তাফিজ অবশ্যই আমাদের বিগ লস, সে সবসময় যেটা দিতে পারে সেটা আউটস্ট্যান্ডিং টিমের জন্য। मुझे पूरा कॉन्फिडेंस है अपनी टीम के ऊपर। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জেতা অবশ্যই কঠিন হবে, তবে আমাদের বড় শক্তি বোলিং এবং সেটা দিয়েই আমরা তাদেরকে হারানোর চেষ্টা করব। जिस तरह हम बॉलिंग में अच्छा कर रहे हैं। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মিরপুর শাখায় বাংলাদেশ পাকিস্তানের খেলার টিকিট বিক্রি শুরু হয় মঙ্গলবার সকাল 10টায়। কিন্তু বেলা 12টার মধ্যে সব টিকিট শেষ হওয়ার ঘোষণা দিয়ে
বন্ধ করে দেওয়া হয় টিকিট বিক্রি কেন্দ্রটি। এরপরও বন্ধ কেন্দ্রের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় টিকিট প্রত্যাশীদের। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। পরে পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টিকিট প্রত্যাশীরা জানান, বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের টিকিট কিনতে সোমবার রাত থেকেই ইউসিবির মিরপুর শাখায় অপেক্ষা করছেন তারা। মঙ্গলবার সকাল থেকে টিকিট বিক্রি শুরু হলেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পাননি কাঙ্ক্ষিত টিকিট। কেউ কেউ অভিযোগের সুর তুলেছেন কালোবাজারের। এজন্য অনেকেই দায়ী করেছে পুলিশকে। ব্যাংক কর্মকর্তাদের দাবি, কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই বিক্রি হয়েছে ম্যাচের টিকিট। বলেন কি 150 টাকা দামের যে টিকিট উনারা বাহিরে ব্ল্যাকে বিক্রি করতেছে 700-800 টাকা, 1000 টাকা, আর 250 টাকা দামের টিকিটটা বিক্রি করতেছে 500 টাকা, 1500 টাকা, 500 টাকার টিকিটটা বিক্রি করতেছে 2500 আর কি 3000 টাকা। সিস্টেম অনুযায়ী যদি তারা টিকিট দিত তাহলে বোঝানো যেত, অথচ টিকিট ব্ল্যাক করছে। 10টার সময় কাউন্টার খুলছে, 10:30টার সময় 150 টাকার টিকিট, 250 টাকার টিকিট নাই। এই যে লাইনে দাঁড়াইছি, পিছনে তো আনতেছে, আর হচ্ছে আপনার মানে পুলিশরা 2 নাম্বারই করতেছে। এখানে সকাল 6টা থেকে দাঁড়িয়ে রইছি, কিন্তু সামনে যত মহিলারা আছে একজন দাঁড়িয়ে 5 জনকে ঢুকাইতেছে। কিশোরগঞ্জ থেকে আসছি বাংলাদেশ পাকিস্তানের খেলা দেখার জন্য, সেই রাত্র থেকে এখানে অবস্থান টিকিট কাটবো। তো আমরা চেষ্টা করছি, সাধ্যমতো চেষ্টা করছি সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে টিকিট ডিস্ট্রিবিউট করার জন্য। আবারও এশিয়াকাপ প্রসঙ্গ। টানা তৃতীয় জয় তুলে নিয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করল ভারত। মিরপুরে বিরাট কোহলির অনবদ্য 50-তে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে 5 উইকেটে হারিয়েছে তারা। টস হেরে আগে ব্যাট করে 9 উইকেটে 138 রান করে শ্রীলঙ্কা। জবাবে 5 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মহেন্দ্র সিং ধোনির দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দলীয় 15 রানেই 2 উইকেট হারায় শ্রীলঙ্কা। এরপর অভিজ্ঞ দিলশান ভালো কিছুর ইঙ্গিত দিলেও পান্ডের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে যান ব্যক্তিগত 18 রানে। অধিনায়ক ম্যাথিউসও বেশিক্ষণ উইকেটে টেকেননি। তবে পঞ্চম উইকেটে কাপুগেদারা ও সিরিবর্ধনে যোগ করেন 43 রান। সিরিবর্ধনে 22 ও কাপুগেদারা ব্যক্তিগত 30 রানে আউট হন। শেষ দিকে থিসারা পেরেরার 17 ও কুলাসেকেরার 13 রানে লড়াই করার মতো স্কোর পায় লঙ্কানরা। জবাবে ভারতের শুরুটাও ভালো হয়নি। দলীয় 16 রানেই সাজঘরে ফিরে যান 2 ওপেনার ধাওয়ান ও শর্মা। কোহলির সঙ্গে তৃতীয় উইকেটে 54 রান যোগ করে রায়না ফিরে যান 25 রানে। তবে যুবরাজ ও কোহলি জুটির দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ের সুবাস পেতে থাকে ভারত। 35 রানে যুবরাজ ফিরে গেলেও দুর্দান্ত ব্যাট করা কোহলি ক্যারিয়ারের 13তম 50 তুলে নিয়ে দলকে জয় এনে দেন। ফলে 2 আসর পর আবারও এশিয়া কাপের ফাইনালে উঠল ভারত। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জেনে দিচ্ছি আরেকবার। খাদ্যে বিষক্রিয়া নয়, রামপুরার 2 ভাই বোনকে হত্যা করা হয় শ্বাসরোধ করে, ময়না তদন্ত রিপোর্ট। কাউকেই সন্দেহ করতে পারছেন না স্বজনরা। এটিএম কার্ড জালিয়াতির সঙ্গে দেশের কমপক্ষে 40টি ব্যবসা প্রতিষ্ঠান জড়িত। রিমান্ডে জানালো গ্রেপ্তার জার্মানি নাগরিক। 1-11 কুশীলবদের সঙ্গে সমঝোতা করেই ক্ষমতায় এসেছিল আওয়ামী লীগ, মন্তব্য খালেদা জিয়ার। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ। 1-11-তে জাতীয় পার্টির নেতাদের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার আনিসুলের। এরশাদের পক্ষে বললেন জিএম কাদের। এবং এশিয়া কাপ ফাইনাল থেকে মাত্র 1 ধাপ দূরে মাশরাফি বাহিনী। বাংলাদেশ পাকিস্তান ম্যাচে টিকিট সংকট, বিশৃঙ্খলা সামলাতে পুলিশের লাঠিচার্জ। দর্শক, এ ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।